আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মাহিনুর সুলতান আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব মানব শারীরতত্ত্ব অর্থাৎ রক্ত সঞ্চালন অধ্যায় ৪ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। প্রথমে আমরা আসি হচ্ছে রক্ত কি। রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা। রক্ত শব্দটা আসলে আমাদের একটা জিনিস আসবে, সেটা হচ্ছে রক্ত হচ্ছে তরল যোজক কলা। এক ধরনের তরল যোজক কলা। যোজক কলা অর্থাৎ কানেকটিভ টিস্যু, যেটা বডির বিভিন্ন অংশের মধ্যে হচ্ছে সংযোগ ঘটে, তাকে বলে যোজক কলা। আর রক্ত যেহেতু লিকুইড বা তরল, সেজন্য রক্তকে বলে তরল যোজক কলা। এটাতে থাকে হচ্ছে রক্তরস এবং হচ্ছে 3 ধরনের রক্তকণিকা। তাহলে রক্ত হচ্ছে, আমরা যদি বলি রক্ত কাকে বলে, রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা যা রক্তরস এবং এতে ভাসমান 3 ধরনের রক্তকণিকা দ্বারা গঠিত। রক্ত আমাদের দেহের পুষ্টি, অক্সিজেন, হরমোন, ভিটামিন, ইলেকট্রোলাইট ইত্যাদি আরও বিভিন্ন জিনিস, মানে আমাদের দেহের যত বর্জ্য পদার্থ বলি, কার্বন ডাইঅক্সাইড, সব কিছু হচ্ছে পরিবহনের সাথে সংযুক্ত, জন্য একে বলে যোজক কলা। এবার আমরা আসি হচ্ছে রক্তের বৈশিষ্ট্য। তো রক্তের খুবই গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো কিন্তু সিকিউ বা এমসিকিউ বলি, সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। প্রথমত, আমাদের দেহে রক্তের পরিমাণ হচ্ছে আমাদের দেহের মোট ওজনের 7 থেকে 8%। একজন মানুষের দেহের ওজনটাকে আমি 100% চিন্তা করলে তার মধ্যে 7 থেকে 8%ই হচ্ছে রক্ত। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে রক্তের পিএইচ। রক্তের পিএইচ এটি এমসিকিউতে প্রায়ই আসে যে রক্তের পিএইচ কত। রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45 এবং গড়ে হচ্ছে 7.4। তার মানে আমরা বলতে পারি যে রক্ত হচ্ছে কি সামান্য ক্ষারীয়। রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস বা গড়ে হচ্ছে যে 37 ডিগ্রি সেলসিয়াসের মতো হবে। রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065, অর্থাৎ কোনো একটা পদার্থ পানি থেকে কত গুণ ভারী সেটা হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমরা বলতে পারি যে রক্ত হচ্ছে পানি থেকে 1.065 গুণ ভারী। রক্তের রং লাল, এর নাম আমরা সবাই জানি। রক্তে বিভিন্ন ধরনের অজৈব লবণ উপস্থিত থাকার কারণে রক্তের রংটা হচ্ছে নোনতা। আর রক্তের সান্দ্রতা হচ্ছে পানির তুলনায় 5 গুণ বেশি। সান্দ্রতা মানে হচ্ছে, ধরো যখন একটা তরল পদার্থ যখন ফ্লো হয় বা প্রবাহিত হয়, তখন তার যে প্রবাহটা, সেটার যে রেজিস্ট্যান্সটা বা সেটা বাধা পাওয়ার যে ঘটনাটা, সেটাকে বলে তার ওই তরলের সান্দ্রতা। তো আমরা ধরো তুমি পানির মধ্যে দিয়ে সাঁতার কাটছো, তো তুমি দেখবে যে পানির মধ্যে দিয়ে সাঁতার কাটতে গেলে আমাদের কিন্তু একটা বাধা আমরা ফিল করি। এটাই হচ্ছে পানির সান্দ্রতা। তো এই যে রক্ত, ধরো তুমি রক্তের ভিতর দিয়ে সাঁতার কাটছো, তখন পানির তুলনায় 5 গুণ বেশি বাধা পাবে। এটাই হচ্ছে রক্তের সান্দ্রতা হচ্ছে পানির চেয়ে 5 গুণ বেশি। তো রক্তের অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমি যেটা বলেছি, তরল রক্ত হচ্ছে একটা তরল যোজক কলা। রক্ত হচ্ছে তরল যোজক কলা, তার মানে হচ্ছে এটি আমাদের দেহে যত রকমের পরিবহন আছে, পরিবহন রিলেটেড কাজগুলোতে হচ্ছে কিন্তু রক্ত যুক্ত থাকে, যেমন পুষ্টি, অক্সিজেন, হরমোন, ভিটামিন, কার্বন ডাইঅক্সাইড, বর্জ্য পদার্থ ইত্যাদি, এই ধরনের যত কিছু পরিবহনের সাথে যুক্ত। এছাড়া হচ্ছে রক্ত রোগ প্রতিরোধ করে। রক্তের মধ্যে হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা থাকে, যেটা রোগ প্রতিরোধের সাথে রিলেটেড। রক্ত হচ্ছে আমাদের দেহের পিএইচ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়া আমাদের দেহে যদি কোনো ক্ষত হয়, সেখানে জমাট বাঁধতেও রক্ত সাহায্য করে। এছাড়া আরও অনেকগুলো কাজ রক্তের আছে, তোমরা বই থেকে একটু দেখে নিবে। এখন আমরা আসবো হচ্ছে যে রক্তের মানে কাঠামো বা রক্তের মধ্যে কি কি জিনিস আছে সেটা আহ, জানবো। তো এর জন্য যেটা করা হয়, প্রথম হচ্ছে আমরা একটা, ধর মানুষ থেকে আমরা কিছু রক্ত নিলাম, একটা টেস্ট টিউবের মধ্যে হচ্ছে আমরা কিছু পরিমাণ রক্ত নিলাম। রক্ত নেওয়ার পরে যেটা হলো যে এই রক্তটাকে আমরা হচ্ছে সেন্ট্রিফিউগেশন করলাম। সেন্ট্রিফিউগেশন হচ্ছে যে এটা একটা যন্ত্র, যদি তোমরা হায়ার লেভেলে গেলে ল্যাবরেটরিতে দেখবে। ধরো রক্ত নেওয়ার পরে একটা নির্দিষ্ট স্পিডে এই টেস্ট টিউবের মধ্যে থাকা যে তরলটা বা রক্তটা, সেটাকে হচ্ছে ঘুরানো হয়, মানে ঘূর্ণন করানো হয়। তো সেন্ট্রিফিউগাল ফোর্স এটার মধ্যে অ্যাপ্লাই করা হয়। তখন যেটা হয়, রক্ত হচ্ছে তার উপাদানগুলোর মধ্যে হচ্ছে বিভক্ত হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে এই টেস্ট টিউবে সেন্ট্রিফিউগেশনের পরে টেস্ট টিউবের নিচে হচ্ছে এরকম লাল অংশ জমা হবে। তারপর হচ্ছে যে এখানে আমরা কিছু মানে বর্ণহীন বা একটু হোয়াইটিশ কিছু জিনিস দেখতে পাই। আর একদম উপরে হচ্ছে কি একদম হালকা হলুদ বর্ণের কিছু জিনিস আমরা দেখতে পাবো। তাহলে আমরা টেস্ট টিউবটাকে সেন্ট্রিফিউগেশন করার পর 3টা অংশে ভাগ হতে দেখি। তো এখানে এই যে সবচেয়ে নিচে যে লাল অংশটা দেখি, সেটা হচ্ছে যে তার শ্বেত লোহিত রক্তকণিকার পরিমাণ নির্ণয় করে। লোহিত রক্ত
কণিকা, তাহলে নিচের অংশটা হচ্ছে লোহিত রক্তকণিকার পরিমাণ নির্দেশ করতেছে, মাঝখানের যে সাদা অংশটা সেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, আমি সংক্ষেপে শ্বেত লিখলাম, শ্বেত রক্তকণিকা, আর হচ্ছে অনুচক্রিকা, সংক্ষেপে অনু লিখলাম, অনুচক্রিকার পরিমাণ নির্দেশ করে। আর উপরে যে হলুদ অংশটা সেটা হচ্ছে বোঝায় রক্ত রস। এখন আমরা এই ছকের মাধ্যমে দেখব যে কোন অংশটা কি পরিমাণে থাকে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রক্তকে মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়েছে, যে রক্ত রস এবং হচ্ছে রক্তকণিকা। এই যে এখানে আমি যদি দেখাই এই টেস্ট টিউবে, উপরে হচ্ছে যে রক্ত রস আর নিচের অংশটা হচ্ছে কি, এই অংশটুকুটা হচ্ছে রক্তকণিকা নির্দেশ করছে। তো রক্ত রসের পরিমাণ হচ্ছে 55%, তাহলে এখানে এটা হচ্ছে কত, রক্ত রসের পরিমাণ হচ্ছে 55%, আর রক্তকণিকা হচ্ছে 45%। এখানে 45%-এর মধ্যে 44% হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল। ঠিক আছে, এখন থেকে আরবিসি মানে হচ্ছে মানে লোহিত রক্তকণিকা, বা আরবিসি হচ্ছে লোহিত রক্তকণিকা, বা আর হচ্ছে যে 1% হচ্ছে এখানে শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তাহলে 1% হচ্ছে শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, আর 44%ই হচ্ছে লোহিত রক্তকণিকা। এবার আমরা সেই রক্তরসের কাঠামোটা একটু দেখি। রক্তরসে হচ্ছে 90-92 ভাগ হচ্ছে পানি থাকে, আর বাকি 8-10% হচ্ছে কঠিন পদার্থ থাকে। এই কঠিন পদার্থের মধ্যে জৈব উপাদান আবার অজৈব উপাদান দুইটা অংশে ভাগ আছে। অজৈব উপাদান থাকে হচ্ছে 0.9%, খুবই কম। এবং অজৈব উপাদানগুলো হচ্ছে ধরো বিভিন্ন টাইপের লবণ বলতে পারি, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তারপর হচ্ছে যে তামা, এরকম বিভিন্ন অজৈব উপাদান নিয়ে হচ্ছে 0.9% হচ্ছে এটা গঠন করে। আর জৈব উপাদান হচ্ছে 7-9%। এই জৈব উপাদানের মধ্যে আবার তিনটা আমরা গুরুত্বপূর্ণ ভাগ দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। জৈব উপাদানের 7.9% হচ্ছে প্লাজমা প্রোটিন। তো প্লাজমা মানে আসলে হচ্ছে রক্তরস, আর প্লাজমা প্রোটিন হচ্ছে যে এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। তো এগুলোকে হচ্ছে আমরা যদি একটা ধরো নেমনিক দিয়ে মনে রাখি যে GPA 5, GPA 5 দিয়ে তুমি মনে রাখতে পারো, জিতে হচ্ছে গ্লোবিউলিন, পিতে হচ্ছে প্রোথ্রম্বিন, এতে হচ্ছে অ্যালবুমিন, আর ফাইভতে হচ্ছে ফাইব্রিনোজেন, যে এগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন। এরকম আরও অনেকগুলো প্লাজমা প্রোটিন আছে, তো এখানে অল্প কয়েকটা নাম লিখেছে। তারপর হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থের মধ্যে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যানথিন, এখানে হবে জ্যানথিন, অ্যামোনিয়া ইত্যাদি। আর অন্যান্য হচ্ছে গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম ইত্যাদি। রক্ত আসলে অনেক ধরনের পদার্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে। এবার আসি হচ্ছে যে রক্তকণিকা। রক্তকণিকা আমরা বলেছি 45%, যার মধ্যে লোহিত রক্তকণিকা হচ্ছে 44%, বাকি 1% হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে অনুচক্রিকা। এখানে চাক্রিকা লিখেছে, এটা আসলে অনুচক্রিকা হবে, চাক্রিকা না। তো শ্বেত রক্তকণিকার মধ্যে আবার দুইটা ভাগ আছে, এক গ্র্যানিউলোসাইট এবং এক গ্র্যানিউলোসাইট। গ্র্যানিউল মানে হচ্ছে দানা, দানা। তো গ্র্যানিউলোসাইট মানে হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা। আর এক গ্র্যানিউলোসাইট, বায়োলজিতে শব্দটা আসলে মানে বুঝাবে সেখানে নেই। এক গ্র্যানিউলোসাইট মানে হচ্ছে এখানে অদানাদার। ঠিক আছে, অদানাদার। বানানটা কি ঠিক আছে? আচ্ছা, বানানটা ঠিক নেই, সমস্যা নেই। তাহলে হচ্ছে যে এক গ্র্যানিউলোসাইট মানে হচ্ছে অদানাদার। এখন গ্র্যানিউলোসাইট যেটা, সেটার মধ্যে আবার তিনটা ভাগে বিভক্ত, এবং সবগুলোর নাম শেষে ফিল আছে, দেখবি ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। তাহলে গ্র্যানিউলোসাইট হচ্ছে 3 প্রকার, ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। আর এক গ্র্যানিউলোসাইট হচ্ছে 2 প্রকার, লিম্ফোসাইট এবং হচ্ছে মনোসাইট। তাহলে এই হলো ওভারঅল আমাদের রক্তের গঠন। আমি আবারও বলি যে আমরা প্রথমে একজন মানুষের থেকে রক্ত নিব, রক্তটাকে হচ্ছে যে এটা টেস্ট টিউবে নিয়ে সেন্ট্রিফিউগেশন করলে রক্তে মোট 3টা পার্ট দেখা যাবে। এর মধ্যে যদি আমি 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে রক্তরস, তরল অংশ, রক্তের উপরে যে হলুদ বর্ণের তরল অংশটা থাকে সেটা হচ্ছে কি রক্তরস। তাহলে রক্তরসের সংজ্ঞাটা আমাদের পড়া হয়ে গেল, যে রক্তে হলুদ বর্ণের যে তরল অংশটা থাকে সেটা হচ্ছে রক্তরস, যেটা হচ্ছে রক্তের 55% গঠন করে। বা রক্ত থেকে আমি যদি রক্তকণিকাকে বাদ দিই, তাহলে যে অংশটা আমরা পাই সেটাই হচ্ছে রক্তরস বা প্লাজমা। আর 45% হচ্ছে রক্তকণিকা। প্লাজমাতে হচ্ছে যে আমাদের পানির পরিমাণ 90-92%। তাহলে এটা আসলে হচ্ছে পানি, মোস্টলি পানি দিয়ে গঠিত, আর কিছু কঠিন পদার্থ এখানে দ্রবীভূত অবস্থায় থাকে 8-10%। এর মধ্যে জৈব উপাদান হচ্ছে 7-9%, অজৈব উপাদান 0.9%। অজৈব উপাদান হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। আর জৈব উপাদানের মধ্যে প্লাজমা প্রোটিন হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন ইত্যাদি। এছাড়া নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যানথিন, অ্যামোনিয়া।
এছাড়া আরও অন্যান্য কিছু পদার্থ এখানে থাকে। আর রক্তকণিকা হচ্ছে 45%, 44% হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা হচ্ছে 1%। শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকাতে কিন্তু কোনো প্রকারভেদ নাই, কিন্তু শ্বেত রক্তকণিকাতে দুইটার প্রকারভেদ আছে, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইটে হচ্ছে ইউরোসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল 3টা ভাগে বিভক্ত, আর অ্যাগ্রানুলোসাইট হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট এই 2টা ভাগে বিভক্ত। এর আগে আমি অলরেডি বলে এসেছি রক্তরস বা প্লাজমার সংজ্ঞাটা, যে রক্তের হালকা হলুদ বর্ণের যে তরল অংশটা সেটাই হচ্ছে রক্তরস। আমরা যে এখানে দেখো ছবিটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমি যখন হচ্ছে রক্ত নিলাম, রক্তকে আমরা এখানে কি করলাম, সেন্ট্রিফিউগেশন করলাম, সেন্ট্রিফিউগেশন করার পরে হচ্ছে যে এখানে আমরা 3টা ভাগে বিভক্ত পাবো। সবচেয়ে নিচে পাবো হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা, মাঝখানে সাদা অংশ পাবো, এটা হচ্ছে অনুচক্রিকা এবং শ্বেত রক্তকণিকা, আর উপরে হচ্ছে হলুদ বর্ণের অংশটা হচ্ছে প্লাজমা বা রক্তরস। এবার আমরা আসি হচ্ছে রক্তরসের কাজ। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসতে পারে, রক্তরসের কাজ কি কি। তোমরা এখানে দেখতে পাচ্ছ রক্তের তারল্য বজায় রাখা। আমরা দেখেছি রক্তরস হচ্ছে রক্তের মানে রক্তরসের মধ্যে হচ্ছে পানির পরিমাণ হচ্ছে 90 থেকে 92%। তাহলে এটা কিন্তু আসলে রক্তের তরল অংশ, এবং রক্তকণিকাগুলোকে ধারণ করা বা রক্তের তারল্য বজায় রাখার কাজটা কিন্তু হচ্ছে রক্তরস করে থাকে। তো রক্তরসের মাধ্যমে পুষ্টি উপাদান বিভিন্ন টিস্যু অঙ্গ বহন করে, রেচন পদার্থগুলো পরিবহন করে, অর্থাৎ রক্তের কাজের অধিকাংশগুলোই কিন্তু আসলে রক্তরস করে থাকে। আর কিছু কাজ হচ্ছে রক্তকণিকা করে থাকে। এরপরে বলছে যে অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে যে বাইকার্বনেট রূপে পরিবহন করে, অর্থাৎ আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি সেটা হচ্ছে অধিকাংশ পরিমাণ হচ্ছে রক্তরসের মাধ্যমে ক্যারি হয়। আর অল্প পরিমাণ অক্সিজেন, অর্থাৎ আমরা বায়ু থেকে যে অক্সিজেন গ্রহণ করি তার কিছু পরিমাণ হচ্ছে রক্তরসের মাধ্যমে পরিবহন হয়। এছাড়া হরমোন, এনজাইম, লিপিড পরিবহন করা, অম্লক্ষারের ভারসাম্য বজায় রাখা, রক্ত জমাট বাঁধার উপাদান পরিবহন করে। এখানে হচ্ছে রক্তরসের মধ্যে কিছু ক্লটিং ফ্যাক্টর থাকে, এটা আমরা পরবর্তীতে জানবো। রক্তরসের কিছু প্রোটিন গুলো হচ্ছে ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, রক্ত জমাট বাঁধতে হেল্প করে। এটা একটা গুরুত্ব, যেমন হচ্ছে ফাইব্রিনোজেন, এটা একটা ক্লটিং ফ্যাক্টর। আর দেহের উৎপন্ন তাপ সারা দেহে ছড়িয়ে দিয়ে তাপের ভারসাম্য বজায় রাখা। তাহলে এগুলো হচ্ছে রক্তরসের কাজ, ভালো করে দেখে নিবে। তো এখানে আমরা একটি সৃজনশীল দেখতে পাচ্ছি, দেখো দেখাচ্ছে যে এখানে রক্তকে 2টা ভাগে ভাগ করেছে, এ এবং হচ্ছে রক্তকণিকা। তো আমরা জানি যে রক্ত 2টা পার্ট থাকে, এ হচ্ছে রস, তাহলে এ দিয়ে কি বুঝিয়েছে, এ দিয়ে বুঝিয়েছে হচ্ছে রক্তরস, আর বি হচ্ছে তো এখানে লেখাই আছে রক্তকণিকা। তো বলছে এর কাজের ব্যাখ্যা দাও, এটা হচ্ছে 3 নম্বরের একটা প্রশ্ন হিসেবে এসেছে যে এর কাজের ব্যাখ্যা দাও। তাহলে আমরা একটু আগে এই যে দেখলাম যে এই পয়েন্টগুলো তুমি সুন্দরভাবে লিখে দিলেই হয়ে যাবে রক্তরসের কাজ। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে প্লাজমার বিষয়ে কোনটি সঠিক, জেনারেল 22-23 এসেছে। তো প্রথম যে অপশনটা বলেছে জমাট বাঁধতে পারে না। আচ্ছা, আমরা জানি যে প্লাজমাতে হচ্ছে বিভিন্ন, আমি বলে এসেছি যে প্লাজমাতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর থাকে, অর্থাৎ ক্লটিং ফ্যাক্টর, অর্থাৎ যেগুলো হচ্ছে রক্ত জমাট বাঁধতে হচ্ছে যে হেল্প করে, যে আমি বলে এসেছি যেমন ফাইব্রিনোজেন, এগুলো আমরা পরে আরও জানবো। তাহলে ফাইব্রিনোজেন যদি একটা ক্লটিং ফ্যাক্টর হয় তাহলে অবশ্যই প্লাজমা জমাট বাঁধতে পারবে, তাহলে এই অপশনটা হবে না, যে রক্ত জমাট বাঁধতে মানে প্লাজমা জমাট বাঁধতে পারে না, এটা ভুল। রেচন পদার্থ পরিবহনের মাধ্যম, এটা সঠিক। তাহলে প্লাজমা বিষয় কোনটি সঠিক, তাহলে বি অপশনটা আমাদের সঠিক। আচ্ছা, অন্য অপশনগুলো যদি আমরা দেখি তাহলে অ্যান্সার তো এটাই হওয়ার কথা। অন্যগুলো যদি দেখি লসিকার মাধ্যমে প্রবাহিত হয় না, প্লাজমা আসলে রক্তনালীর মাধ্যমে প্রবাহিত হয়, লসিকা নালীর মাধ্যমে প্রবাহিত হয় না, এটাও ঠিক নেই। কোনো রক্তকোষ নেই, আচ্ছা প্লাজমাতে কিন্তু কোনো রক্তকোষ থাকে না, তাহলে কিন্তু ডিটাও সঠিক। তো এখানে আসলে অ্যান্সার হবে বি এবং হচ্ছে ডি, দুটি হবে আর কি অ্যান্সার। পরের প্রশ্নটা হচ্ছে কোনটি প্লাজমা প্রোটিন নয়, এটা আমরা বলেছি যে জিপিএ 5। তাহলে হচ্ছে যে অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে, ফাইব্রিনোজেন আছে, প্রোথ্রম্বিন নাই, ফাইব্রিনোজেন। এখানে হচ্ছে যে ক্রিয়েটিনিন, আমরা দেখেছি যে ক্রিয়েটিনিন ছিল নাইট্রোজেন ঘটিত বর্জ্যের মধ্যে। তো আমরা যদি একটু রিক্যাপ করি, এই যে দেখো এই জায়গায়, এই যে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের মধ্যে হচ্ছে এই যে 3 নম্বরে এখানে ক্রিয়েটিনিন ছিল, এটা নাইট্রোজেন ঘটিত বর্জ্য, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন। তাহলে এখানে হচ্ছে যে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ক্রিয়েটিনিন, আর অন্যগুলো হচ্ছে যে প্লাজমা প্রোটিন। এরপরে যদি আমরা যাই, পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহের ওজনের কত শতাংশ রক্ত থাকে, এটা আমরা অলরেডি জেনে এসেছি, কত 7 থেকে
7 থেকে 8%। রক্ত হলো কিছুটা অম্লীয়, নিরপেক্ষ, সামান্য ক্ষারীয়, শক্তিশালী অম্লীয়। আমরা জানি রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7. বাংলাতেই লিখি 7.35 থেকে 7.45 এবং এর গড় হচ্ছে 7.4। তো এটা হচ্ছে 7 থেকে বেশি এবং খুব সামান্য একটু বেশি, তার মানে রক্তের যে পিএইচটা সেটা সামান্য ক্ষারীয়, তাহলে সি হবে অ্যান্সার। মানুষের রক্তে পিএইচের মান কত? এটা একটু আগেই বললাম 7.4। তো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।